দাদা কেমন আছেন আপনি? ভালো আছে। গানের জগতে আসলে আ জন্মের পর থেকেই স্বরে শিখার আগে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখার আগে আসলে আমি সারেগামাপাধানিসা শিখি। ১ম এ মার হাত দিয়েই শুরু করা। আমার ১ম আ শিক্ষাগুরু, দীক্ষাগুরু হচ্ছে আমার মা। তার হাত ধরেই ১ম এ ছোটবেলায় হারমোনিয়াম থেকে শুরু, তানপুরা থেকে শুরু। আ সেখান থেকেই সারেগামাপাধানিসা শেখা। তারপরে আমার বোন, তার থেকে শেখা তালিম নেওয়া। এভাবেই গান চলতে থাকলো। তারপরে বাংলাদেশ শিশু একাডেমি থেকে আমি কোর্স কমপ্লিট করি। আ বাংলাদেশ শিশু একাডেমির পরে হচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি বাফা। আমরা সবাই চিনে থাকি। বাফা থেকে আমি নজরুল সঙ্গীতের উপরে আমার ৬ বছরের সার্টিফিকেট কোর্স কমপ্লিট করা। তারপরে পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়ের কাছ থেকে উচ্চাঙ্গ সংগীত ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উপর তালিম নেওয়া। দেন আস্তে, আস্তে প্লেব্যাক করছি। এখনো শিখছি। নিজেকে আমি এখনো সংগীতের একজন শিক্ষার্থী মনে করি। এভাবেই চলছে আরকি। হ্যাঁ, অবশ্যই আছে। নজরুল হচ্ছে আমি সবসময় বলে থাকি নজরুল হচ্ছে আমার প্রাণের নজরুল। আ মা যেটা বলেছিলাম একটু আগে যে মার কাছ থেকে হাতেখড়ি নেওয়া। মার খুব পছন্দের হচ্ছে নজরুল সঙ্গীত। তো সেখান থেকে একটা টান আসা। আর আমি ছোটবেলা থেকে আমার শাস্ত্রীয় সংগীতের উপরে একটা আলাদা রকমের ফ্যাসিনেশন, একটা আলাদা রকমের ভালো লাগা, ভালোবাসা। তো নজরুল সঙ্গীতে পুরোটাই হচ্ছে আসলে শাস্ত্রীয় সংগীত বেস। সেখান থেকে নজরুলের যাত্রা শুরু এবং আমি সবসময় মনে করি যে আমি নজরুলের একজন শিক্ষার্থী এবং আমার প্রাণের নজরুল সেভাবেই চলছে। আচ্ছা, সংগীত তো ছোটবেলা থেকেই করা। আসলে প্রত্যেকটা পরিবারের ইচ্ছা থাকে না বাবা-মার, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তো সেখান থেকেই বাবার ইচ্ছা ছিল যে আমার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। তো কি ইঞ্জিনিয়ার হবো সেটা তো আর জানতাম না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে রেডিমেড গার্মেন্টস অনেক ভাইটাল একটা রোল প্লে করে। তো আমার ইচ্ছা ছিল যে দেশের অর্থনীতিতে আমি আমার জায়গা থেকে যেভাবে করে কন্ট্রিবিউট করতে পারি সেখান থেকে বস্ত্র প্রকৌশলী বিভাগে আমি আহসানুল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি স্নাতক শেষ করি বস্ত্র প্রকৌশলী বিভাগ থেকে। গান তো তার পাশে চলছিলই। গান চলছিল, ইঞ্জিনিয়ারিং চলছিল। এর ফাঁকে আসলে ড্রিম জব থাকে না মানুষের? তো আমার ড্রিম জব ছিল আসলে শিক্ষকতা। ড্রিম জব শিক্ষকতা কিন্তু হঠাৎ করে আমি শিক্ষক হয়ে যাবো সেটা ভাবতে পারিনি। শিক্ষকতা চলছে গত ৭ বছর ধরে আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। তো আমার শিক্ষকতার পথ চলা এভাবে করে চলছে। ড্রিম জবটা ড্রিম কাম ট্রু এরকম বলে। আমারটা সেটা সফল হয়েছে আরকি। আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীত তো বললাম, নজরুল এবং শাস্ত্রীয় সঙ্গীত আমার প্রাণের। আধুনিক ঘরানার গান বা রোমান্টিক গান যেটা বললেন, আসলে শুরুটা হচ্ছে ২০২০ সালের পরেই। ১ম আমাদের জনপ্রিয় ডিরেক্টর ভিকি জায়েদ ভাই। ভিকি জায়েদ ভাইয়ের নির্দেশনায় 'রিমঝিম বৃষ্টি' চিরকাল আজ নাটকের নিশো ভাই এবং মেহজাবিন আপুর অভিনীত 'চিরকাল আজ' নাটকে ১ম আমি প্লেব্যাকের সুযোগ পাই। 'রিমঝিম বৃষ্টি' যার দরুন আপনাদের সকলের দোয়ায় আশীর্বাদে আমি মেরিল ১ম আলো পুরস্কারে নমিনেশন পাই এবং টপ 4 পর্যন্ত যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। একদম বাঘা, বাঘা আমাদের বাংলাদেশের লিজেন্ডদের সাথে আমি কম্পিট করার সুযোগ হয় বা সেখানে যাওয়ার সুযোগ হয়। তো ১ম আমার প্লেব্যাকটা ছিল হচ্ছে 'রিমঝিম বৃষ্টি' আপনারা সবাই শুনেছেন। সেখানে রোমান্টিক ঘরানার গান আসলে আমার ১ম শুরু হয় উচ্চাঙ্গ সংগীতের পাশাপাশি। তারপরে এক, এক করে আমি 'মন আমার', 'আড়ালে আড়ালে', 'শুনতে কি পাও' এভাবে অনেক রোমান্টিক গান, কিছু মিউজিক ভিডিও এভাবে করে করতে থাকি। সেখান থেকেই শুরু হয়েছে আসলে। জাহিদ প্রীতম আসলে আমার অনেক আগের বন্ধু। আমরা খুব কাছের বন্ধু। আমাদের স্বপ্ন দেখা বা বেড়ে ওঠাটা একসাথে মিডিয়া জগতে। সেখান থেকে জাহিদ প্রীতমের দরুন আমার পরিচয় হচ্ছে মাহমুদ হায়ত অর্পণের সাথে। বাংলাদেশের আমি বলব একজন অন্যতম একজন সেরা গীতিকার এবং সুরকার। তো হঠাৎ একদিন অর্পণ ভাই ফোন দিল যে, "দাদা আপনি কি ফ্রি আছেন? একটু স্টুডিওতে আসতে হয়। একটা গান তৈরি করেছিলাম।" তখন আসলে জানতাম না কার প্রোডাকশন, আ কে অভিনয় করছে। তো জানতে পারলাম যে ভিকি জায়েদ ভাইয়ের হচ্ছে প্রোডাকশন এবং এখানে নিশো ভাইকে আমরা সেই টিনেজ থেকে ছোটবেলা থেকে দেখে আসছি নাটকের পর্দায়। মেহজাবিন আপু আছেন। তো সেখান থেকে হঠাৎ তখনও বুঝতে পারিনি আসলে এটা কি হতে চলছে। আ সেখান থেকে 'রিমঝিম বৃষ্টি' শুনলাম। সুরটা খুবই দারুণ লাগলো। কথাটাও দারুণ লাগলো। গাইলাম। গাওয়ার পরে
তার কিছুদিন পরে যখন এইভাবে পুরো বাংলাদেশে ম্যাসিভ আকারে রিলিজ হলো, কোরবানি ঈদে রিলিজ হয়েছিল, তখন গানটা দিয়েই ট্রেলারটা আসলে রিলিজ হয়েছিল। 'রিমঝিম বৃষ্টি' গানটা দিয়ে, এবং সবাই আ এত দারুণভাবে গানটাকে গ্রহণ করবে বুঝতে পারিনি। গানটা এত জনপ্রিয়তা পেল যে আ কাছের মানুষ, বিভিন্ন ভক্ত অনুসারীরা, বন্ধুরা ফোন দিত। ফোন দিয়ে বলত যে, "দাদা, আড়ং-এ আপনার গান শোনা যায়।" আমার যারা শিক্ষার্থী রয়েছে, আমার স্টুডেন্টরা ফোন দিয়ে বলত। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া, ফেসবুকে পোস্ট করত। তখন নিজের কাছেই আসলে খুব ভালো লাগা কাজ করত যে আমার গান আড়ং-এ বাজছে। সুস্থ সংস্কৃতির চর্চা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিডিয়াতে আমার কাজগুলো, ভালো গানগুলো, ভালো কথার গানগুলো প্রচার হচ্ছে। সেখান থেকে আস্তে, আস্তে আসলে প্লেব্যাক শুরু করা। যেটা বললাম যে ভিকি জায়েদ ভাই, মাহমুদ আয়ত অর্পণ এবং জাহিদ প্রীতম, এই ৩ জনের আসলে আমার মার পরে আমার সংগীত জগতে, স্পেশালি মিডিয়াতে তাদের অনেক অবদান। অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবসময় দেখেছি পর্দায়, টিভির পর্দায় রেড কার্পেট হয়। তো আসলে জানতাম না রেড কার্পেট কি, কিভাবে হয়। দেখতাম বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো ১ম যখন আমি নমিনেশন পাই, আমি ওই বছর ৩ টা গান করি। 'পুনর্জন্মের' জন্য ১ম এ 'দ্রোহে জ্বলে পড়ে' এবং তার 'পুনর্জন্ম 2' এর জন্য হচ্ছে 'সময় হেরে গেছে'। আর 'রিমঝিম বৃষ্টি' তো 'চিরকাল আজের' জন্য আছেই। এই ৩ টি গানের জন্য নমিনেশন পাই। ১ম এ যখন আমি পত্রিকায় দেখতে পারি যে আমার ছবি এসেছে, বাবা-মাকে দেখাই, বন্ধু-বান্ধব দেখে সবাই, তখন একটা আলাদা অনুভূতি কাজ করে। এবং যখন আস্তে, আস্তে বিভিন্ন ধাপ পার হতে, হতে আমি টপ 4 পর্যন্ত চলে যাই। আসলে ছোটবেলা থেকে হাবিব ভাই, হৃদয় ভাই, পিন্টু দা, এদের গান শুনে, 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 শুনে বড় হয়েছি। যখন দেখি যে তাহসান ভাই, ইভান বা ইমরান, তাদের সকলের সাথে আমি নমিনেটেড রয়েছি এবং টপ 4 পর্যন্ত গিয়েছি। যেটা বললাম, রেড কার্পেটে চড়ে গেলাম, ইন্টারভিউ দিলাম, ফটো সেশন হলো, ইন্টারভিউ নেওয়া হলো 'প্রথম আলো' থেকে। 'প্রথম আলোতে' 'প্রথম আলো' পত্রিকায় আমার ছবি বের হলো এবং বড় এলইডি স্ক্রিনে যখন টপ 4 নমিনেটেড সিঙ্গারের নাম দেখানো হয়েছিল, ছবি দেখানো হয়েছিল, আমার গান বাজছিল এত, এত দিগ্গজ মানুষের ভিতরে, তখন আসলে একটি আলাদা অনুভূতি কাজ করছিল। ভাষায় প্রকাশ করার মতো না আসলে। আ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আ আসলে আমি সবসময় গুণগত মানের কথা চিন্তা করেছি। যেকোনো গান গাওয়ার আগে যখন মিউজিক ডিরেক্টর বা ডিরেক্টর অ্যাপ্রোচ করতো আমাকে, তখন আমি আগে কথাগুলো শুনতাম। প্রেক্ষাপটের সাথে কতটুকু যাচ্ছে, আমার সাথে কতটুকু যাচ্ছে। আ আমি আসলে কখনো ফেম বা অর্থের দিকে কখনো চিন্তা করিনি। করা উচিতও না। আমরা যারা আসলে গানের মানুষ, গানের সাথে গানের ভালোবাসা নিয়েই সবসময় আসলে থাকতে চাই। আমার কাছে মনে হয়েছে আ এখন যেই টার্মটা আসলে ইউজ হয় ভাইরাল, ভাইরাল হওয়ার থেকে মানুষের মনে গেঁথে যাওয়াটা আমার বেশি মনে হয়েছে যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি ইম্পোর্টেন্ট। তো এভাবে করেই আসলে যেটা বললাম, ফেম বা অর্থের দিকে না তাকিয়ে আমি মনে করেছি যে আমার জীবনে যদি ১০ টা গান থাকে সব মিলিয়ে, এই ১০ টা গানই যেন মানুষের মনে জায়গা করে নেয়। মানুষ যেন বলতে পারে অ্যা এই গানটা খুব আ প্রাণে লাগে। এই গানটা আ শুনতে খুব মধুর লাগে, শ্রুতিমধুর লাগে। অজয় রায়ের এই গানটা খুব ভালো লাগে। আ এই নামটা যদি আজ থেকে ২০-৩০ বছর পরেও যদি উচ্চারিত হয় যে অজয় রায়ের এই গানটা খুব ভালো ছিল। কত ভিউ পেল সেটা জানার বিষয় না। অজয় রায় কতগুলো গান গেল, ৩০ টা, ৪০ টা, ৫০ টা, সেটা ফ্যাক্ট না। কিন্তু অজয় রায়ের এই গানটা তার আমাদের খুব ভালো লাগে, পছন্দ হয়, শুনতে ভালো লাগে। আমাকে অনেকে বলে যে, "দাদা, আপনার এই গানটা শুনে ঘুমাতে যাই।" কিছু কমেন্ট পড়ি। আমি লাইক, আসলে ভিউ দেখি না। কমেন্ট পড়তে আমার ভালো লাগে। কেন ভালো লাগে? সেখানে অনেক গঠনমূলক সমালোচনা, মানুষের ভালোবাসা, আ যারা অনুসারী রয়েছে, ভক্ত রয়েছে, বা আমি বলব যারা ভালোবাসার মানুষ রয়েছে, তাদের মনে আসলে কি চলে গানটা শোনার পরে, সেগুলো আমি দেখি, ভালো লাগে। আ সত্য কথা বলতে, যখন ২০-২১ এর দিকে ১ম আ মিডিয়াতে আসলে আমি পা দেই, গান তো ছোটবেলা থেকে করছি। তো বা মিডিয়াতে প্লেব্যাক যখন করা শুরু হয়, দেখেন আসলে আ নিজেকে হয়তো প্রমাণ করতে পেরেছি আমি। কেন বলবো প্রমাণ করতে পেরেছি? আমি বোল্ডলি বলতাম না কথাটা। যেহেতু আমার অনেকগুলো গান যখন রিলিজ হয়, দর্শক শ্রোতা সবার মনে একটা জায়গা করে নেয়। জায়গা করে নেওয়ার পরে আমি, যেহেতু মেরিল প্রথম আলো পুরস্কারের মতো একটি প্ল্যাটফর্মে আমি জায়গা পাই বিভিন্ন মানুষের সাথে, দিগ্গজ মানুষের সাথে। আ এরপরে অনেক কাজই করছিলাম। কিন্তু আসলে
একটু সত্য কথা তো তেতো হয়। আ আমার মনে হয়েছে যে আমাদের মিডিয়াতে, ইন্ডাস্ট্রিতে যেই ডিরেক্টর বা যে মিউজিক ডিরেক্টররা তাদের ভালোবাসার মানুষকে নিয়েই হয়তো তাদের ভালো লাগার মানুষকে নিয়েই হয়তো কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে আমি দোষের কিছু দেখি না। কিন্তু আমার কাজের সংখ্যা আসলে যেই পরিমাণ বাড়ার কথা ছিল যেটা আপনি বললেন, যেই পরিমাণ বাড়ার কথা ছিল সেই পরিমাণ বাড়েনি। আ আক্ষেপ আছে বলব না। অভিমান আছে সেটা বলব কিনা বলতে পারছি না। কিন্তু আসলে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল আমার সেই কাজটা হয়নি হয়তো। আ কারণ ওই যে বললাম ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে কিছু মুষ্টিমেয় ডিরেক্টর বা কিছু মুষ্টিমেয় মিউজিক ডিরেক্টর আছে। দেখেন মিউজিক ডিরেক্টরের কথা স্পেশালি বলতে চাই। আমাদের দেশে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু ভালো মিউজিক ডিরেক্টরের সংখ্যা খুবই কম। তো যেই পরিমাণ কাজ আমার কাছে পরবর্তীতে আসলো, আমার কাছে না আমার আশানুরূপ মনে হয়নি। আমি যেই কাজগুলো করেছি তার তুলনায় যদি আমি তুলনা করতে চাই, সেই কাজগুলো আমার কাছে সেরকম সেরকম মানের মনে হয়নি আসলে। এই কারণে নিজের থেকেও কিছুটা কাজ কম করেছি, বেছে, বেছে কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে যে কোয়ালিটি যেটা আগে বলেছিলাম যে কোয়ালিটিটা ধরে রাখতে হবে। আর মনের অভিমান থেকেই বলছি হয়তো অনেকে নেননি, পছন্দ হয়নি। উম তারা তাদের ভালো লাগার মানুষকে দেননি, কাজ করেছে। আর ওই যে বললাম মিউজিক ডিরেক্টর ভালো মানের মিউজিক ডিরেক্টরের পরিমাণ আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এখন খুব কম। আ ব্যস্ততা হচ্ছে শিক্ষকতার পাশাপাশি গান-বাজনা করছি, কম করছি। ওই যে ১ম এ বললাম যে আমি শিখছি। নিজেকে শিক্ষার্থী হিসেবেই গণ্য করতে আ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। গান তো আসলে বন্ধ হবে না। আ হয়তো আবার নতুন করে পথ চলা শুরু হবে, আবার ইন্ডাস্ট্রিতে ডাক পড়বে। এখন একটু নিজের পড়াশোনাটাকে একটু আসলে ঘষা-মাজা করতে যাচ্ছি। যেহেতু আমি শিক্ষকতার সাথে প্রায় ৭ বছর ধরে জড়িত রয়েছি। আমি একটু হায়ার স্টাডিজ এর জন্য কিছুদিনের মধ্যে আমি দেশের বাইরে যাচ্ছি। দেশের বাইরে গেলেও গান তো থাকবেই, সংগীত তো যেহেতু আসলে আমি সবসময় বলি যে মিউজিক ইস ইন মাই ব্লাড। তো গান যেহেতু সংগীত যেহেতু রক্তের মধ্যে রয়েছে, সংগীত চলবে। সকলের কাছে দোয়াও চাচ্ছি যেন আসলে আমার এই গানের ধারাটা বন্ধ হয়ে না যায়। হায়ার স্টাডিজ এর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সেটাও যেন আমি আসলে চালিয়ে নিতে পারি। আপাতত গান একটু কম করা হচ্ছে। তবে শীঘ্রই হয়তো ফিরবো আপনাদের ভালোবাসায়। পেতে পারেন। আপনারাও আশা করছেন, আমিও আশা করছি। আ বাহিরে গেলে ওই যে বললাম যে বাহিরে গেলে যে গান ছেড়ে দিতে পারবো তা তো না। কিন্তু ব্যস্ততা তো থাকবেই। ব্যস্ততার পাশাপাশি যেটা বলছিলেন যে আপনি হচ্ছে একটা সময় ছিল আমরা নিজেরাই টেপ রেকর্ডার কিনে ক্যাসেটের ফিতা ঘুরিয়ে, ঘুরিয়ে আমরা গান শুনতাম। কত ব্যান্ডের গান শুনেছি, আধুনিক গান শুনেছি। তারপরে আসলো হচ্ছে ডিভিডির যুগ। সেখানে আমরা হচ্ছে গান শুনতাম বিভিন্ন আমাদের পছন্দের শিল্পীদের ক্যাসেট কিনে, কিনে আমরা হচ্ছে সিডি ডিস্ক কিনে, কিনে গান শুনতাম। এরপর আসলো YouTube এর যুগ। আমি আসলে YouTube এর অনেক পরের থেকে আসলে আমার চলা শুরু হয়েছিল। তো YouTube এ নিজের তো একটি ছোট্ট পেজ আছেই অজয় রয় নামে। যারা আছেন সবাই মিলে একসাথে আমি ওখানে গিয়ে চেষ্টা করব টুকটাক গান যেটা নিজের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য তো গান গাইবই। সেটা ভিডিও করে, করে YouTube এ দেওয়া, আপনাদেরকে শোনানো, নিজে, নিজে শোনা। চেষ্টা করে যাব অবশ্যই, থামব না। বাংলা গানের ঐতিহ্য, বাংলা গানের সমৃদ্ধি বহু বছর আগের। আ বাংলা গানে এমন কোনো পর্যায়ে নেই যে পড়ে না আসলে। বাংলা গান নিয়ে আমরা বাংলা সংস্কৃতি নিয়ে আসলে আমরা খুব গর্ব করতে পারি। আমরা এমন এক জাতি, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আ খুবই সমৃদ্ধশালী। একটু আফসোসের জায়গা থেকে বলি, হ্যাঁ? সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে যখন গান শেখা, আমি তবলা শেখা, আমি বেশ কয়েক বছর তবলার শিক্ষকতাও করেছি, গানের শিক্ষকতাও করেছি। নিজে শিখছি, শিক্ষকতাও করছি। আমার মাকে দেখতাম সাথে আরো যারা অভিভাবকরা ছিল। আমার তবলার ব্যাগ নিয়ে, নিয়ে হচ্ছে আমার মা বা অন্যান্য অভিভাবকরা তারা যেত। সাথে করে গার্ডিয়ানরা, অভিভাবকরা তাদের সন্তানদের গান শেখাতো, নাচ শেখাতো, আর্ট শেখাতো। আমার কেন জানি মনে হচ্ছে আ এই জায়গাগুলো কমে আসছে। আমরা নতুন, নতুন প্রযুক্তির ভিড়ে আমরা গ্যাজেটের আকর্ষী এতভাবে হচ্ছি যে এই যে আমাদের যে একটা কালচার ছিল যে আমাদের বাবা-মারা আমাদেরকে নিয়ে, নিয়ে গান শিখাতে যেত, নাচ শিখাতে যেত, আবৃত্তি শিখাতে যেত, এই জিনিসগুলো কমে আসছে। দেখুন যে আমরা ছোটবেলা থেকে মান্না দে, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আমাদের দেশের
প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, রুনালা ম্যাম, উনাদের গান শুনে আমরা বড় হয়েছি। গান শিখে আমরা বড় হয়েছি। আ এই গানগুলো কি আসলে কমে যাচ্ছে না? এই গানগুলো কখনোই আমি বলব না এই রিপ্লেস কখনই হবে। কিন্তু শ্রোতা কি আসলে তৈরি হচ্ছে এখন? নতুন প্রযুক্তির ভিড়ে আমাদের এই আধুনিক গানগুলো, আমাদের এই সমৃদ্ধশালী গানগুলো, সোনালী গানগুলো যেগুলো আসলে আমরা বলে থাকি, এই গানগুলোর যে জায়গা, এই গানগুলো শেখার যে জায়গা, আ এই গানগুলো চর্চা করার যে জায়গা, সেগুলো কি কমে যাচ্ছে না? যেমন আমরা ছোটবেলা থেকেই আ ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখে প্রভাত ফেরিতে আমরা সকালবেলায় দেশাত্মবোধক গান গেতাম। আমাদের ষড়ঋতুর দেশ আমরা বলে থাকি। আমাদের বিভিন্ন পার্বণ হয়ে থাকে। সেই গানগুলো আমরা গেয়ে থাকি। এখনো যখন দেশাত্মবোধক গানগুলোর কথা মনে পড়ে আমাদের দেশের, আ গায়ে কাঁটা দিয়ে ওঠে আসলে। তো এই দেশাত্মবোধক গানের কথা যদি বলি, এই চর্চাগুলো কি কমে যাচ্ছে না? আমার মনে হয় আমাদের এগুলো নিয়ে কাজ করা উচিত। আমরা যারা সঙ্গীত জগতে আছি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমাদের এই জায়গাগুলো নিয়ে আমার আসলে মানে ভীষণ ইচ্ছা যে আমাদের সেই সোনালী দিনগুলো ফিরে আসুক। আমরা আমাদের সেই যে কালচার গুলো, সেই যে আমাদের বিভিন্ন পার্বণের গানগুলো, সেগুলো ফিরে আসুক, সেগুলো নিয়ে কাজ করা হোক। তালিকা আসলে অনেক বড়। তালিকা ছোট করে বলাটা মুশকিল। তবে আসলে যাদের গান ছাড়া ঘুম হয় না, যাদের গান ছাড়া খাওয়া-দাওয়া হয় না, উঠতে বসতে যাদের গান শোনা হয় এর মধ্যে বলবো মান্না দে। আমি মান্নাদের ভীষণ ভক্ত। মান্না দেকে আমি আসলে কাজী নজরুল ইসলামের পরে আসলে আমি গুরু মানি হচ্ছে মান্না দেকে। লতাজি আছে, লতা মঙ্গেশকর, আ কিশোর কুমার আছে। আ নতুনদের মধ্যে যদি বলি তাহলে ওপার বাংলায় বা মানে এই উপমহাদেশে যদি বলি অরিজিৎ সিং এর গান আমার ভীষণ পছন্দ, খুবই পছন্দ। আর বাংলাদেশে একজনের নাম না বললেই না। মানে হি ইস আ মাল্টি ট্যালেন্টেড গায়। প্রীতম হাসান। তার কাজগুলো অসাধারণ হচ্ছে। হ্যাঁ, অনেকেই জানে না। সেটা হচ্ছে যে আমি বেশ কয়েক বছর শিল্পকলা একাডেমির সাথে জড়িত ছিলাম। আমার একটি নাট্যদল ছিল। আমি একটি নাট্যদলের সাথে জড়িত ছিলাম। আসলে এখনো আছি। অপেরা নাট্যদল। সেখানের আ মিউজিক টিমের আমি একজন সদস্য ছিলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রক্ষা নাটকটি আমি বেশ কয়েকবার মঞ্চায়ন করার, মঞ্চস্থ করার আমার সেই সৌভাগ্য হয়েছিল। এটা অনেকে জানে না। আমি একসময় পথনাট্যও করেছি। পথনাট্যে আমার তখন আমি খুব কম বয়সে পথনাট্যে আমি গায়নের ভূমিকা অভিনয় করেছি। বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা যেগুলো রয়েছে সেখানে পথনাট্যে আমি গায়ন হিসেবে আ নাট্যদলের সাথে ছিলাম। আ বিতার্কিক হিসেবে আমি বেশ কয়েক বছর কাজ করেছি। আমি যখন স্কুলে ছিলাম, কলেজে কম্পিটিশন হতো বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি বিতার্কিক হিসেবে কয়েক বছর কাজ করেছি এবং আ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যেখানে আমি শিক্ষকতা করছি সেখানেও আমি বিতর্ককদের মডারেটর হিসেবে আমি কাজ করেছি। এই জিনিসগুলো কম জানে। আমার শিক্ষকতা এবং গানের পাশাপাশি এই নিউজগুলো আমার মনে হয় খুব অল্প মানুষই জেনে। প্লেব্যাক আর হচ্ছে মঞ্চে পারফরম্যান্স এর বিষয়ে। স্বাচ্ছন্দ্যবোধ যদি বলি তাহলে হচ্ছে মঞ্চে অবশ্যই। এটা একেকজনের ভিন্ন মত হতেই পারে। মঞ্চ এই কারণে আমি মঞ্চ পারফরম্যান্স কিন্তু খুব কম করেছি। স্টেজ পারফরম্যান্স যেটা বলা হয়ে থাকে যারা মিউজিশিয়ান রয়েছে বা ভোকালিস্ট রয়েছে। কিন্তু আমি তাও প্লেব্যাকের সাথে বা উপরে আমি মঞ্চটাকে বেশি প্রাধান্য দিব এই কারণে আমি যখন পারফর্ম করতে উঠি স্টেজে আমার মনে হয় যে আমিই রাজা ওখানে। আমিই সব ওখানে। সবাই আমার গান শুনতে এসেছে। সবাই আমার ভালোবাসার মানুষ। তাদেরকে আমি নিজের থেকে কি দিতে পারি? তখন মনে হয় যে ওই স্টেজটা হচ্ছে আমার। আমি এই স্টেজটার। সেখানে পারফর্ম করতে আসলে বেশি ভালো লাগে। বিকজ অফ হচ্ছে অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেট করা যায়। অডিয়েন্সের সাথে কানেকশনটা তখন সরাসরি হয়ে থাকে। আর স্টুডিওর ব্যাপারটাও ভালো। সেখান থেকে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমি বলব যে স্টেজ পারফরম্যান্স এ কানেকশনটা বেশি হয়ে থাকে শ্রোতাদের সাথে। আ আসলে আমি বলব যারা আমরা কাজ করে যাচ্ছি সংগীত নিয়ে, আ তাদের থেকেও বেশি জরুরি যারা আমাদের শ্রোতা রয়েছে। কারণ বাংলাদেশ ছাড়াও আ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। আ তো সকলেই বাংলা গান পছন্দ করে। কিন্তু ১ম থেকেই যেটা বলে এসছি আমরা আমাদের গুণগত মানটা যদি একটু ধরে রাখতে পারি,
এটা শ্রোতাদেরও উপরে একটি কিন্তু গুরুদায়িত্ব আমি বলব। আমরা কোনটাকে মূল্যায়ন করছি, কোনটাকে কতটুকু অ্যাপ্রিশিয়েট করছি, ভালো গানটাকে কিভাবে নিচ্ছি। গান আসলে সব ভালো, আমি ভালো খারাপ বলব না। কিন্তু আ কিছু ভালো কথা তো থাকে, কিছু ভালো সুর তো থাকে। তো সেই ভালো গানগুলো যেগুলো আমাদের সংস্কৃতির সাথে যাচ্ছে, যেগুলো আমাদের পরিবেশের সাথে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে যায়, আমাদের বাংলা ভাষার সাথে যায়, আ সেই ভালোবাসার সাথে যায়, সেগুলোকে আমরা যেন বেশি, বেশি করে বিশ্বমঞ্চে সর্বত্র ছড়িয়ে দিতে পারি। আমার মনস্কামনা এখানেই থাকবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার মনস্কামনা আমরা বাংলা ভাষার গানকে, সুন্দর গানকে, ভালো গানকে আমরা যেন বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে পারি।